পুলিশকে নিয়ে অনেকে অনেক ভিডিও করছেন। পুলিশ টাকা খায়, মুখ্যমন্ত্রী এইসব বলার পরে যে পুলিশ টাকা খেয়ে সব লোক বসাচ্ছে, হকার বসাচ্ছে ইত্যাদি ইত্যাদি করার পরে অনেকে পুলিশ নিয়ে করছেন। মানে এমন ভাব যেন এই মুখ্যমন্ত্রী প্রথম বললেন এবং তারপরেই এ সমস্ত লোক জানতে পারল। প্রথম কথা, আপনারা কি জানেন ডাক প্রথা সেই চিঠি নেওয়ার ডাক নয়। প্রত্যেক থানাতে একজন কনস্টেবলকে ডাক মাস্টার বলা হয়। ডাক মাস্টার, মাস্টার, আরে বাপ! মানে শোনার সঙ্গে সঙ্গে মনে হবে যেন আরে বাপরে, সেলাম করি, মাস্টার আবার। আসলে ডাক মাস্টার হচ্ছে আসল তোলাবাজ অন বিহাফ অফ থানা। তার যত রকম বেআইনি কারবার থানা এলাকায় আছে, মদের টেক, পানের টেক, কাবুর টেক, ক্যান টেক, সে টেক, যত রকম মানে পার্মানেন্ট যে বেআইনি ব্যবসাগুলো কন্টিনিউ করে, সেইগুলোতে এই ডাকমাস্টারই হচ্ছে সর্বেসর্বা। তিনি যান, মাসিক চুক্তি করেন, সাপ্তাহিক চুক্তি করেন বা দৈনিক চুক্তি করেন, করে টাকা কালেকশন করেন। তিনি প্লেন ক্লথে থাকেন, পুলিশ বলে ধরা যাবে না। তিনি কোনো জায়গাতে হাত পেতে টাকা নিচ্ছেন, এটা দেখলেও কেউ বুঝতে পারবে না। এই ডাকমাস্টার প্রথা আপনি প্রত্যেকটা সারা জেলা জুড়ে, থানা জুড়ে, কলকাতা জুড়ে, সব জায়গায় জুড়ে পাবেন ডাক মাস্টার। কেন অন্য পুলিশের মানে এই ডাক মাস্টারে পেতে অন্য পুলিশদের সঙ্গে লড়াই হয় যে কে ডাক মাস্টারের দায়িত্বটা পাবে। কনস্টেবলদের মধ্যে নিয়ে হয়। সেখানেও দেখা যায় অতি দক্ষ এবং বেশি টাকা যে তুলতে পারবে সেই পাবে। এটা গেল একটা পার্ট। আপনি ভাবছেন এই টাকাটা ওই থানার কয়েকজনে মিলে খায়। আমি বললাম তো প্রায় 47 বছর ধরে সাংবাদিকতা করেছি এবং আমি ক্রাইম রিপোর্টিংয়ে আমি সব থেকেই বেশি নাম পেয়েছি। সেটা কারণ হচ্ছে আমার সোর্স ছিল হোমগার্ড থেকে উপরের ডিজি। কিছু মনে করবেন না, পুলিশের সব লেভেলে যোগাযোগ ছিল আমার। ফলে এই বিষয়গুলো আমি দারুণভাবে দেখেছি। এবং এটা যে এই আমরা যে আমলে কাজ করেছি সেই আমলে ঘটতো তা নয়। এই প্রথা ব্যবস্থা চলে আসছে বহুদিন আগে থেকে। এই পুলিশ সিস্টেমের তৈরির পরপরই এই সমস্ত এসছে। এবং এখানে কেউ পছন্দ করেন না, কেউ পছন্দ করেন, এইসব প্রশ্ন আসে না। তবু আমরা একজন মানে অফিসার পেয়েছিলাম, ওসি হিসাবে এসেছিলেন, পরে সিআই হিসাবে এসেছিলেন। ভদ্রলোক কবিতা লেখেন। আমি অনেক কবিতা লেখক পুলিশকে ঘুষ খেতে দেখেছি, ইঞ্জিনিয়ারদের ঘুষ খেতে দেখেছি, আমলাদের ঘুষ খেতে দেখেছি। তারা কবিতা লেখেন, বই লেখেন। কিন্তু ওই ভদ্রলোককে আমি দেখেছিলাম, এখনো বলতে পারি, কেল মাইতি, কৃষ্ণলাল মাইতি। এই একটা লোককে দেখেছিলাম যে কোনোদিন 1 পয়সা ঘুষ খাননি। এবং সেটা তো আপনারা ভাবতে পারেন বাইরে থেকে আপনি কি করে বুঝলেন না। এটা আমি আবার খুব ঘনিষ্ঠ ছিলাম, আমি জানতাম সবটাই। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে একদিন আলিপুর এক জাজ কোর্টে ক্যানিংয়ের একজন কনস্টেবল আর একজন এএসআই দুজনে মিলে দাঁড়িয়ে গল্প করছে। আমি পাশে দাঁড়িয়ে, ওরাও আমাকে চিনতে। তারা গালাগাল দিচ্ছে কৃষ্ণলাল মাইতিকে, ওসিকে। কেন? তার জন্য আমরা না খেয়ে মরছি, একটা টাকা আমরা তুলতে পারি না, আমরা ঘুষ খেতে পারি না, ইত্যাদি ইত্যাদি। মানে সে যত পুলিশ সবারই অভিশাপ এবং গালাগাল
খেয়ে গেছে তার এই সততার জন্য। এই একজন পেয়েছিলাম মানে আমার চোখে। আইপিএসদের অনেকের সরাসরি পয়সা নেন না, অনেককেই দেখেছি। এমনি যেটা হিসাবে আসে একে বলে খাম। প্রত্যেকটা থানার থেকে খাম সিআইয়ের কাছে যাবে, এসডিপিওর কাছে যাবে, এডিশনাল এসপিদের কাছে যাবে, এসপিদের কাছে যাবে, আইজিদের কাছে, এডিশনাল আইজিদের কাছে যাবে, ডিজিদের কাছে যাবে, এরকম করে উপরের দিকে উঠবে। এটা অন্য কোনো ব্যাপার না, এটা কোনো মানে তারা এটাকে ঘুষ বা কারো কাছে চেয়ে না এসব মনে করতেন না, এসব কিছুই করতেন না। তবে কিছু কিছু নেতা মানে কিছু কিছু এই অফিসারদের তারা অতিরিক্ত ঘুষ করছিল। তারা কি করতো, তারা নিজেরা ওই থানা এলাকায় বাড়ি হচ্ছে, তারা নিজেরা খোঁজ পেয়ে চলে গেল, প্রমোটারকে ধরে তিনি নিজে নিয়ে নিলেন। প্রমোটার থানাকে তো দিতেই হবে, আবার তিনি যে ধমকি টমকি দিলে তিনি ওখান থেকে আলাদাভাবে নিয়ে নিলেন। থানার যেটা পাবেন সেটা তো পাবেনই। এরকম কিছু মানে অতিরিক্ত ঘুষখোর হায়ার অফিসার ছিল, তারা এইভাবে তুলত। তবে তাদের সংখ্যাটা আমি অন্তত আমার চোখে খুব খুব কম পড়েছে, একদম নগণ্য। আর সবটাই হচ্ছে ফর্ম, মানে এই যে সব প্যাকেট সিস্টেম আর কি। খাম, একদম খাম শব্দটা তখন থেকে আমরা খাম মানে আমরা জানতাম যে যার মধ্যে চিঠিপত্র করে আমরা ডাকে পাঠাই, না সেই খাম না, ওই রকমই খাম মানে ওরকমই সব, তার মধ্যে টাকা ঢুকিয়ে উপরে সব লেখা থাকে নাম। আমি দেখছি একজন এসপিকে, হ্যাঁ, তিনি ওসিদের ডেকে মানে এত সম্মান করতেন তাদের, আমরা চোখের সামনে দেখেছি। এদের মাঝে মাঝে ডাকা হয়, এদের এলাকায় কী রকম ক্রাইম প্রোটেক্ট হচ্ছে। আমাদের দেশে তো মানে একটা অফিসার হচ্ছে এক্সিকিউটিভ, আর তার উপরে হচ্ছে উপর পর্যন্ত 11 জন হচ্ছে কন্ট্রোল অফিসার, যাতে সে সঠিকভাবে কাজটা করে। এক্সিকিউটিভ হচ্ছে ওসি বা আইসি, যিনি থানায়, সে তার আন্ডারের টিমকে নিয়ে তার এলাকার শান্তি রক্ষা করেন, আইন শৃঙ্খলা রক্ষা করেন। আর তাদের কন্ট্রোল করতে 11 নম্বর উপর পর্যন্ত কন্ট্রোল অফিসার রয়েছে। ভাবতে পারেন সিস্টেম। বললাম তো, সিআই মানে সার্কেল ইন্সপেক্টর, তার উপরে আছেন আপনার ডিএসপি, তার উপরে আছেন এডিশনাল এসপি, তার উপরে আছেন এসপি, তার উপরে আছেন আইজি, আইজির উপরে আছেন এডিজে, তার এডিজে অনেক গুণ আছেন, তার উপরে আছেন ডিজি, ডিজিও এখন একাধিক। প্রথমে আমি যখন কাজ করছি একজন ডিজি ছিল, তারপর হলেন 2 জন। ডিজি ক্রাইম বলে একটা পোস্ট করা হলো, বিকে সিং সেই পোস্টে প্রথম অফিসার ছিলেন। ডিকে সান্যাল ছিলেন ডিজি, আর উনি ইয়েটা ক্রাইম। তারপর আস্তে আস্তে ডিজির সংখ্যা বাড়লো, আসলে অ্যাকোমোডেট করার জন্য প্রমোশন দিয়ে, তো এদের প্রমোশন প্রাপ্য, প্রমোশন দিয়ে সেই পোস্টগুলো, অনেক পোস্ট এখন বাড়াতে হয়েছে, এখন তো অনেক 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 পোস্ট। তা এইভাবে মানে কন্ট্রোল করছে। তবে কন্ট্রোল মানেটা কি? আমি তো বললাম এই উপরের থেকে সব ছড়িয়ে দিয়ে, ঠিক আছে, উপরের ডিজি নিজেই ওসি, মাঝে কোনো অফিসার পারবে না। ঘুষ থেকে আরম্ভ করে আইন শৃঙ্খলা সব যদি কন্ট্রোল না হয়, সেদিন আমার নামে যা খুশি করবে, কিচ্ছু করতে হবে না। থানার ওসি এবং তার টিম থাকবে, আর উপরে ডিজি লেভেলের একজন কন্ট্রোলার অফিসার থাকবেন। এবার বলবেন তিনি একা এত থানা দেখবেন কি করে? বলে বেশি দেখতেই হবে না, ডিজিরও এরকম কতগুলো স্টাফ রাখবেন, তারা প্রত্যেকটা এলাকার এটা করবে। কিন্তু
সেটা হবে না। কারণ হচ্ছে যে আইপিএস হচ্ছে চালিকা শক্তি, আইএস হচ্ছে প্রশাসনের মানে অ্যাডমিনিস্ট্রেশনের একটা দিক দেখে। এই জন্য পুলিশ প্রশাসনকে আলাদা করে দেওয়া হলো। আগে ডিএম এর আন্ডারে এসপিরা ছিলেন, আপনারা জানেন মনে হয় কথা। ডিএম এর আন্ডারে এসপিরা কাজ করতেন। পরে এসপিরা বললো আমরা কেন ডিএম এর আন্ডারে কাজ করতে যাবো, আমাদের কাজটাই আলাদা। আমরা কোঅর্ডিনেশন করতে পারি, কিন্তু আমরা তার আন্ডারে কাজ করবো এটা হবে না। এখন থেকে এসপিরা কিন্তু স্বাধীন, তবে হ্যাঁ ডিএম এর সঙ্গে তারা কোঅর্ডিনেশন করেন, যেন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনকেও তাদের সাহায্য করতে হয়, পুলিশকে ল অ্যান্ড অর্ডারের ব্যাপারে, ভিআইপিদের ব্যাপারে, বিভিন্ন রকম ব্যাপারে সাহায্য করতে হয়। এই একটা কোঅর্ডিনেশনের মতো চলে। সেই জন্য বলছি যে এই যে পুলিশ, এবার দ্বিতীয় পার্টটা বলি, পুলিশ ঘুষ খাবে না তো ঘুষ খাবে অন্য কেউ। একটা পুলিশ কনস্টেবল থেকে, হোমগার্ড থেকে আরম্ভ করে, সে ঘুষ দিয়ে, সবাই না আমি বলছি মেজর ক্ষেত্রে, তারা ঘুষ দিয়ে মানে মোটা টাকা দিয়ে ঢুকছে। আমাকে একজন কনস্টেবল বললো যে ঘুষ খাবো না করবো কি, আমি এত টাকা দিয়ে তুলেছি, এই টাকা আমি তো এক বছরে তুলতে পারবো না, তুলতে 2-3 বছর লাগবে, 2-3 বছর লাগবে। চিন্তা করুন, মানে মাইনের যদি হয়, মাইনের থেকে যদি সেই টাকা রিকভার করতে হয়, বলে আমাকে ঘুষ খেতেই হবে। এই ঘুষ খাওয়া নিয়ে পুলিশের নিজেদের মধ্যে মনোমালিন্য হয়, মারপিট হয়, অনেক গোলমাল হয়, অনেক চিৎকার চেঁচামেচি শোনা যায়। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো বললাম যে এই যে পদ্ধতি, পয়সা দিয়ে যদি আমি চাকরি পাই, আমি কি করে আমি অসৎভাবে ঢুকেছি। আজকে এই যে শিক্ষকদের চাকরি খেয়ে নেওয়া হচ্ছে, শিক্ষকদের দোষ দিয়ে লাভটা কি? তার তো পেটে খিদে, সে তো চাকরি চায়, সে বেকার ছেলে, সে বাবা মার মুখের দিকে তাকাতে পারছে না, তারা পয়সা খরচ করে তাকে শিক্ষা লাভ করেছে, তার বয়স চলে যাচ্ছে, বিয়ে দিতে পারছে না, একটা সামাজিক দায়বদ্ধতা তার থাকে, তার নিজের একটা বায়োলজিক্যাল ব্যাপার থাকে, কোনো কিছু সে মিট আপ করতে পারছে না। ফলে সে চেষ্টা করবেই, তার বাবা মাও চেষ্টা করবে যে ঠিক আছে আমার জমি বেচে দিলেও, টাকা দিলেও যদি মাসে মাসে একটা ইয়ে পায়, আমাদের খাওয়া দাওয়ার তো অসুবিধা হবে না, তারপরে সে জমি ছাড়াতে পারি না পারি দেখা যায়। মা তার গয়না এগিয়ে দেয়, বলে ঠিক আছে তুই চাকরি পেয়ে আবার আস্তে আস্তে আমাকে দিয়ে গয়না ছাড়িয়ে দিস। তাহলে তাদের অপরাধটা কোথায়? তাদের এই ছাড়া উপায় নেই। টোটাল সিস্টেমটা পচন ধরেছে, আজকে না, এটা কথাটা বলাও ভুল, পচে গেছে। মানে 16 আনার 1 আনা বেঁচে আছে কিনা সেটাও নির্দিষ্ট করে বলা মুশকিল। মানে দেখছি 15 আনা, 1 আনা দেখতে পাচ্ছি না, সেটাকে আমরা সৎ ভাবছি। তার মধ্যে পচন আছে কিনা আমরা জানি না। আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে আসি। দীর্ঘ 45 বছর সাংবাদিকতার জীবন, অনেক কিছু দেখতে পেয়েছি বলে অনেক সময় বলে ফেলি, মাফ করে দেবেন। এখন হয়তো অনেক কিছু পাল্টেছে, আপনারা হয়তো আরও আমার থেকে আরও ভালো অনেক কিছু ভালো জানেন, সেটাও শেয়ার করবেন। আমরা মাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে আমি সুকুমার দেবনাথ নমস্কার জানিয়ে আবার শেষ করছি আপাতত।